স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে বিবিএ সম্মান চতুর্থ বর্ষের প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টি থেকে পার্ট সিপিএম যে অধ্যায়টি আছে সেখান থেকে নেটওয়ার্ক ডায়াগ্রাম, ইএস, ইএফ, এলএস, এলএফ ও স্ল্যাক টাইম কীভাবে বের করতে হয়, ক্রিটিক্যাল পাথ যে বিষয়গুলো আছে সেগুলো পুনরায় আলোচনা করব। যদিও এই ক্লাসগুলো সম্পর্কে এই বিষয়গুলো সম্পর্কে আমি আগেও কিছু ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আজকে আমি পুনরায় আবার এই বিষয়গুলো আলোচনা করব, কারণ অনেকের একটু বুঝতে সমস্যা হয়েছিল। তাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে আবার চেষ্টা করছি। আমি আশুতোষ সরকার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আচ্ছা, প্রথমেই আমরা কিছু তথ্য দেখে নিই যেগুলো দেয়া থাকবে বা দেয়া থাকে সাধারণত। ইনফরমেশন অ্যাবাউট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, দ্য রিলেশনশিপস অ্যান্ড রিকোয়ার্ড টাইম অফ এ প্রজেক্ট আর গিভেন বিলো। এখানে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, প্রেডিসেসর দেওয়া আছে। প্রেডিসেসর মানে হচ্ছে পূর্ববর্তী কাজ, আর টাইম দেওয়া আছে, অর্থাৎ কতটুকু সময়ের মধ্যে সেগুলো শেষ করতে হবে। রিকোয়ারমেন্টসগুলো কী আছে, নেটওয়ার্ক ডায়াগ্রাম, ক্রিটিক্যাল পাথ বের করতে হবে, আর 3 নম্বরটা হচ্ছে স্ল্যাক টাইম বের করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে দেখব যে এই যে তথ্যগুলো দেওয়া ছিল, এই তথ্যগুলো থেকে কিভাবে নেটওয়ার্ক ডায়াগ্রামটা আঁকবো। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন যেটা কাজ করব, নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকার জন্য অ্যাক্টিভিটির যে কলামটা আছে আর প্রেডিসেসরের যে কলামটা আছে, এই দুইটা কলাম শুধু ফলো করব। ওই টাইমের ঘরটা ইম্পর্টেন্ট কিছু না নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করার সময়। আচ্ছা, দেখো তাহলে তোমরা বাম পাশে আমি অ্যাক্টিভিটি আর প্রেডিসেসরের জন্য আলাদা একটু জায়গা রেখেছি। প্রথম অ্যাক্টিভিটিস কি ছিল? প্রথম অ্যাক্টিভিটি ছিল এ, আর এ অ্যাক্টিভিটির প্রেডিসেসর ছিল কিছুই না, মানে হাইফেন। হাইফেন মানে কিছুই না, বা হাইফেনকে আমরা স্টার্টও ধরতে পারি। আমি এতদিন স্টার্ট দিয়ে গ্রাফ বা ডায়াগ্রাম আঁকিনি, আগে যে ভিডিওগুলো ছিল সেখানে আমি স্টার্ট দেইনি, কিন্তু স্টার্ট দিয়ে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। স্টার্ট আসলে কখন দরকার পড়বে? যখন এক বা একাধিক অ্যাক্টিভিটির প্রেডিসেসর থাকবে না, মানে এরকম হাইফেন দেওয়া থাকবে, তখন স্টার্ট দিয়ে সবগুলো কানেক্ট করতে হবে। আর যদি শুধুমাত্র একটা অ্যাক্টিভিটির প্রেডিসেসর হাইফেন দেওয়া থাকে, তখন স্টার্ট না দিলেও সমস্যা নেই। যেমন দেখবো আমরা আমরা এখন যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা করব, সেটার কিন্তু প্রেডিসেসর একটা মাত্র হাইফেন দেওয়া ছিল। তো এখন কিভাবে এই যে একটা অ্যারো কানেকশন করব, অর্থাৎ প্রিডিসেসর থেকে যে অ্যাক্টিভিটিটা থাকবে সেদিকে কানেক্ট হবে। যেহেতু প্রিডিসেসর হাইফেন মানে কিছু না, মানে স্টার্ট আমরা ধরে নিই, তাহলে দেখো প্রথমে আমরা স্টার্ট করব, প্রিডিসেসর দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, মানে প্রিডিসেসর দিয়ে শুরু করব। এখন প্রিডিসেসরটা হাইফেন মানে কিছু না, মানে স্টার্টও ধরতে পারি, এটার বিকল্প নাম। সো আমরা স্টার্ট দিয়ে শুরু করলাম। স্টার্ট থেকে অ্যারোটা কোথায় গিয়েছে? অ্যাক্টিভিটি এ তে। তার মানে আরেকটা আমরা অ্যাক্টিভিটি বানাবো, সেটা নাম হবে এ, আর অ্যারো যাবে স্টার্ট থেকে বা হাইফেন থেকে, যেটা আমরা না দিলেও সমস্যা নেই, সরাসরি এ দিয়েও আমরা চাইলে শুরু করতে পারি। অর্থাৎ এই যে কালো যে বৃত্তটা দেখতে পাচ্ছ বা অ্যাক্টিভিটি, এগুলো থাকে একটা নোড বা অ্যাক্টিভিটি বলি। এই নোডগুলো স্টার্ট তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটু আগেই বললাম যে প্রেডিসেসরে যখন অনেকগুলো অ্যাক্টিভিটির বা একের অধিক অ্যাক্টিভিটির প্রেডিসেসর হাইফেন দেওয়া থাকবে, তখন স্টার্ট অবশ্যই দিতে হবে। এর পরবর্তী অ্যাক্টিভিটি কি ছিল? বি, এবং বি এর প্রেডিসেসর এ। এখন তাহলে এ থেকে একটা যে নতুন অ্যাক্টিভিটি আছে বি, সেখানে একটা অ্যারো যাবে। তাহলে আমরা আগে বি একটা অ্যাক্টিভিটি তৈরি করব এবং সেটা যাবে এ থেকে কানেক্ট হবে। এরপরে অ্যাক্টিভিটি ছিল সি, আর সি এর প্রেডিসেসর এ, অর্থাৎ এ থেকে আরেকটা অ্যারো যাবে সিতে। তাহলে সি একটা অ্যাক্টিভিটি আমরা ক্রিয়েট করব এবং অ্যারো যাবে এ থেকে। এর পরবর্তী অ্যাক্টিভিটি ছিল ডি,
আর ডি এর প্রেডিসেসর ছিল হচ্ছে বি সি, অর্থাৎ বি আর সি থেকে একটা অ্যারো যাবে ডিতে। তাহলে এখন আমরা দেখছি নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব আগে, সেটা হচ্ছে ডি। ডি কানেক্ট হবে হচ্ছে বি আর সি এর সাথে, অর্থাৎ বি থেকে একটা অ্যারো আসবে, সি থেকে একটা অ্যারো আসবে। এর পরের যে অ্যাক্টিভিটি ছিল সেটা হচ্ছে ই, তার মানে এখন ই ই এর প্রেডিসেসর হচ্ছে বি আর ডি, অর্থাৎ বি আর ডি থেকে একটা অ্যারো যাবে ইতে। তাহলে আমরা এখন একটা অ্যাক্টিভিটি ই ক্রিয়েট করব এবং সেটা অ্যারো যাবে বি থেকে ডি থেকে। আর সবশেষে যেহেতু এ পর্যন্তই শেষে আমরা আরেকটা ফিনিশ অ্যাক্টিভিটি দেব। যেহেতু স্টার্ট দিয়েছি, স্টার্ট দিলে অবশ্যই ফিনিশ দিতে হবে এবং সেটা ই অ্যাক্টিভিটির সাথে কানেক্ট করে দেবে, অর্থাৎ ই মানে এর পরেই শেষ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি নেটওয়ার্ক ডায়াগ্রাম। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। এর পরবর্তীতে ছিল হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এখন দেখো এই যে আমরা যে স্টার্ট থেকে ফিনিশ এই পর্যন্ত কত উপায়ে বা কোন কোন নোড ব্যবহার করে আমরা স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত যেতে পারি। দেখো স্টার্ট থেকে এ বি ই ব্যবহার করে ফিনিশ পর্যন্ত যেতে পারি, অর্থাৎ ওই একটা পাথ ব্যবহার করে আমরা ফিনিশ করতে পারি। আমি লাল রং দিয়ে যে নোটগুলো মার্ক করা আছে সেগুলো। তাহলে প্রথম পাথটা হচ্ছে এ বিই, এটা সময় হচ্ছে 22 দিন। এর পরবর্তী যে পাথ 2, এটা দেখো আমরা স্টার্ট থেকে এ দিয়ে বি দিয়ে ডি হয়ে ই হয়ে ফিনিশ করতে পারি। তা এটা হচ্ছে পাথ নাম্বার 2, এটা হচ্ছে এ বি ডি ই, এটার সময় লাগবে হচ্ছে 27 দিন। এর পরবর্তী যে পাথ সেটা হচ্ছে স্টার্ট থেকে এ হয়ে সি দিয়ে ডি দিয়ে ই এবং শেষ পর্যন্ত আমরা ফিনিশ করতে পারি। এটা হচ্ছে পাথ নাম্বার 3, এটা লাগবে হচ্ছে 29 দিন। পরীক্ষার মধ্যে তোমরা একটা চিত্রের মধ্যেই বুঝাই দেবে, একটা চিত্রের মধ্যেই একটা চিত্রই আঁকতে হবে ক্রিটিক্যাল পাথ বের করার জন্য। আমি আসলে তোমাদের বোঝার জন্য 3বার করে দিয়েছি যাতে করে একটু বুঝতে সুবিধা হয়। আর এই যে কালারিং করার কোনো দরকার নেই পরীক্ষার খাতায়, জাস্ট একটা বৃত্ত এঁকে দিলেই হবে। তাহলে আমরা 3 ধরনের ক্রিটিক্যাল পাথ দেখলাম, পাথ 1, পাথ 2, পাথ 3। এখন একটা হচ্ছে 22 দিন, 27 দিন, 29 দিন। তাহলে ক্রিটিক্যাল পাথের ক্ষেত্রে আমি বলেছিলাম যেটা সবচেয়ে সময় বেশি লাগবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এক্ষেত্রে সবচেয়ে সময় বেশি লাগবে হচ্ছে পাথ নাম্বার 3, তার মানে এ সি ডি ই, এটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ, কারণ এটা সবচেয়ে বেশি সময় লাগবে 29 দিন। এখন আসি স্ল্যাক টাইম বের করা কিভাবে করবো আমরা, যে 3 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল। স্ল্যাক টাইম বের করার জন্য আমার যে নোডগুলো ছিল, এতক্ষণ যে বৃত্তাকার নোডগুলো দেখলাম বা অ্যাক্টিভিটিগুলো যেগুলো আমরা নোডে প্রকাশ করি, এই নোডগুলোকে আমরা এখন এই যে এইভাবে যে আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ এইভাবে ভাগ করব, 5টা অংশে ভাগ করব। একটা হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট, প্রথম অংশের নাম যে সবুজ কালার চিহ্নিত বা সবুজ কালারে লেখা, ওই অংশটার নাম হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট। নিচে লাল অংশটার নাম হচ্ছে লেটেস্ট স্টার্ট। মাঝখানে থাকবে হচ্ছে অ্যাক্টিভিটির নাম আর অ্যাক্টিভিটির টাইম, অর্থাৎ ওই অ্যাক্টিভিটি শেষ করতে কতটুকু সময় লাগবে। ডান পাশে থাকবে হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ আর হচ্ছে লেটেস্ট ফিনিশ, অর্থাৎ এই যে 5 অংশে ভাগ করব প্রত্যেকটা নোডকে। তাহলে দেখে নিই, আমরা যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা এঁকেছিলাম এটা হচ্ছে সেম একটা ডায়াগ্রাম। এখানে আমরা নোটগুলোকে, ওই বৃত্তাকার নোটগুলোকে ওই যে আয়তক্ষেত্রের মতো করে ভাগ করেছি 5টা ভাগে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কি করেছি, প্রথম যে কাজটা তোমরা করবা, প্রথম কাজটা হচ্ছে সবগুলো অ্যাক্টিভিটির নাম আর টাইমগুলো মাঝখানের যে অংশ আছে সেখানে বসানো লাগবে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য। অ্যাক্টিভিটির নাম আর হচ্ছে টাইম ডিউরেশন বসাবো। আর তোমরা হয়তো বলতে পারো স্যার স্টার্ট আর ফিনিশ কোথায় গেল। স্টার্ট আর ফিনিশ এখানে চাইলে তোমরা প্রথম থেকে শুরু করে দিতে, অ্যাড করে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। আর প্রথম হচ্ছে এই কাজটা করবা। এরপরে হচ্ছে আমরা দেখো যে আর্লিয়েস্ট স্টার্ট আছে আর আর্লিয়েস্ট ফিনিশ, এই দুইটা নিয়ে কাজ করব, অর্থাৎ উপরের অংশ দুইটা, যে উপরের যে সবুজ কালার আর বেগুনি কালার দেখতে পাচ্ছ, ওই দুইটা অংশ নিয়ে শুধু কাজ করব। এখন তোমরা বলতে পারো কিভাবে করবে। এখন কিভাবে করবে সেটা আমি বোঝাচ্ছি। প্রথম অ্যাক্টিভিটি কোনটা ছিল, প্রথম অ্যাক্টিভিটি ছিল হচ্ছে এ। এখন এ অ্যাক্টিভিটির টাইম ডিউরেশন হচ্ছে 9, আর প্রথম অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট স্টার্ট, অর্থাৎ এই যে সবুজ কালারে দেখতে পাচ্ছ বা উপরের অংশ,
অর্থাৎ এ অ্যাক্টিভিটি তোমরা খেয়াল করো, প্রথম এ এ হ্যাঁ, এ অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট স্টার্ট হচ্ছে 0, অর্থাৎ প্রথম যে অ্যাক্টিভিটি থাকবে সেটার আর্লিয়েস্ট স্টার্ট সবসময় 0। এখন এইখানে প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে একটা ছিল এ, এখন অনেক সময় থাকতে পারে একই সাথে 2টা 3টা অ্যাক্টিভিটি শুরু হতে পারে, তাহলে সবগুলা অ্যাক্টিভিটিরই আর্লিয়েস্ট স্টার্ট 0 হবে। যেহেতু এই প্রবলেমের ক্ষেত্রে একটা মাত্র অ্যাক্টিভিটি শুরু হয়েছিল প্রথমে, বা একটা অ্যাক্টিভিটির আগে কিন্তু হাইফেন ছিল, হাইফেন থাকা মানে এটা 0 টাইমে শুরু হবে, এর জন্য এই অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট স্টার্ট হচ্ছে 0। এখন এই 0-র সাথে এই অ্যাক্টিভিটির টাইম ডিউরেশন কত ছিল? 9, 0-র সাথে 9 যোগ করলে আর্লিয়েস্ট ফিনিশ পাওয়া যাবে, আর্লিয়েস্ট ফিনিশড হচ্ছে 9। দেখো যে আমি কালার দিয়ে মার্ক করে দিয়েছি, আর নিচে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে। আর্লিয়েস্ট ফিনিশ বের করার সূত্র হচ্ছে আর্লিয়েস্ট যে স্টার্ট থাকবে এটার সাথে যোগ করতে হবে অ্যাক্টিভিটির টাইম। এই যে আমি কালারিং করে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো প্রথম যে অ্যাক্টিভিটি ছিল এ অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট স্টার্ট ছিল 0 আর অ্যাক্টিভিটি টাইম ছিল 9, তাহলে 0 আর 9 যোগ করলে হচ্ছে 9। এই যে বেগুনি কালার দিয়ে এই অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট ফিনিশ কত বের হয়েছে? 9। এখন আসি আমরা বি অ্যাক্টিভিটির ক্ষেত্রে। এখন বি অ্যাক্টিভিটির ক্ষেত্রে আর্লিয়েস্ট স্টার্ট 9, সবুজ কালারে দেখো আর্লিয়েস্ট স্টার্ট 9 বের হয়েছে। কিভাবে আসলো? এই যে এ অ্যাক্টিভিটির যে আর্লিয়েস্ট ফিনিশ ছিল 9, সেটা হচ্ছে পরবর্তী অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ সমপনী জের যেভাবে পরের বছরের ক্ষেত্রে প্রারম্ভিক জের হয়ে যায়, একই রকমভাবে একটা অ্যাক্টিভিটির যে আর্লিয়েস্ট ফিনিশ থাকবে সেটা তার পরের অ্যাক্টিভিটির জন্য আর্লিয়েস্ট স্টার্ট হয়ে যাবে। একইভাবে এ অ্যাক্টিভিটির যে আর্লিয়েস্ট ফিনিশ ছিল 9, সেটা বি অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট স্টার্ট 9 হয়ে গেছে। তাহলে বি অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট ফিনিশ কত হবে? 9-এর সাথে বি অ্যাক্টিভিটির যে টাইম ডিউরেশন 6 যোগ করলে কত হয়? 9 আর 6 যোগ করলে 15। একইভাবে বাকিগুলো করতে হবে, কিন্তু তোমরা ডি নাম্বারটা একটু খেয়াল করো। ডি, হ্যাঁ, ডি এর ক্ষেত্রে একটু ঝামেলা হবে। কীরকম? ডি অ্যাক্টিভিটির জন্য দেখো ডি অ্যাক্টিভিটিতে কয়টা ইনকামিং অ্যারো আছে? 2টা। একটা হচ্ছে সি থেকে অ্যারো এসেছে ডিতে, আর একটা হচ্ছে বি থেকে এসেছে। 2টা অ্যারো এসেছে না? আমরা তো জানি কি যে আগের অ্যাক্টিভিটির যে আর্লিয়েস্ট ফিনিশ থাকে সেটা হচ্ছে পরের অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট স্টার্ট হয়। কিন্তু দেখো ডি অ্যাক্টিভিটির আগে কয়টা অ্যাক্টিভিটি আছে? ডি অ্যাক্টিভিটির আগে 2টা আছে, একটা হচ্ছে বি আছে আর একটা হচ্ছে সি আছে। অর্থাৎ ডিতে 2টা অ্যারো এসেছে না, একটা বি থেকে আর একটা সি থেকে। তাহলে আমরা কোনটার আর্লিয়েস্ট ফিনিশ নেব? এই ক্ষেত্রে কি করতে হবে? যে বড় নাম্বারটা থাকবে বা সংখ্যাটা থাকবে সেটা নিতে হবে। দেখো বি অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট ফিনিশ হচ্ছে 15 আর সি অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট ফিনিশ হচ্ছে 17। এখানে দুইটার মধ্যে বড় কোনটা? 17, তাহলে বড়টা নেব। অর্থাৎ বড়টা হচ্ছে তার পরবর্তী অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট স্টার্ট হবে। এর জন্য হচ্ছে বি আর সি এর যে আর্লিয়েস্ট ফিনিশ ছিল এটার মধ্যে বড় হচ্ছে 17, এই 17 হচ্ছে ডি অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট স্টার্ট, এই যে সবুজ কালারে দেখতে পাচ্ছ। তো একইভাবে ই অ্যাক্টিভিটির ক্ষেত্রে তাই। দেখো ই অ্যাক্টিভিটিতে 2টা অ্যারো গেছে, একটা হচ্ছে বি থেকে আর একটা ডি থেকে। এখন বি এর আর্লিয়েস্ট ফিনিশ হচ্ছে 15 আর ডি এর আর্লিয়েস্ট ফিনিশ হচ্ছে 22। 15-22-এর মধ্যে বড় হচ্ছে 22, তাহলে 22টা যাবে হচ্ছে ই অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট স্টার্ট। এই আর্লিয়েস্ট স্টার্টের সাথে টাইম ডিউরেশন যোগ করে ই অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট ফিনিশ পাওয়া গেছে। বাকিগুলো সেম প্রসেস। এখন তোমরা হয়তো একটা প্রশ্ন বলতে পারো, আচ্ছা 3টা থাকলে কি করব? 3টা থাকলে 3টার মধ্যে যেটা বড় সেটা নিতে হবে। অর্থাৎ যতগুলাই থাকুক, একটার বেশি থাকলে যেটা সব সময় বড় হবে আর্লিয়েস্ট ফিনিশ সেটা হচ্ছে নিতে হবে। আচ্ছা, এখন আমরা বের করব হচ্ছে এই যে নিচের যে কলামগুলো এখন বা যে অংশগুলো রয়ে গেল, অর্থাৎ লেটেস্ট স্টার্ট আর লেটেস্ট ফিনিশ। এই যে লাল কালি আর নীল কালি তোমরা দেখতে পাচ্ছ, বা আকাশি কালার যাই বলো, সেটা বের করব। এখন আমরা ঠিক উল্টা দিক থেকে আসতে হবে। আমরা উপরের অংশ বের করার সময় হচ্ছে বাম দিক থেকে শুরু করব, আর নিচে যে দুটো অংশ আছে লেটেস্ট স্টার্ট লেটেস্ট ফিনিশ বের করার সময় ডান দিক থেকে, অর্থাৎ শেষের যে অ্যাক্টিভিটি আছে সেটা থেকে শুরু করতে হবে। এক্ষেত্রে শেষের অ্যাক্টিভিটি হচ্ছে ই। এখন ই অ্যাক্টিভিটির যে আর্লিয়েস্ট ফিনিশ, অর্থাৎ যে বেগুনি কালার যে অংশটা, সেটাই হবে হচ্ছে ই অ্যাক্টিভিটির লেটেস্ট ফিনিশ।
এখন ই অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট ফিনিশ হচ্ছে কত 29, বেগুনি কালার যে লেখা আছে দেখো মার্ক করা 29, সেই 29ই হবে হচ্ছে ই অ্যাক্টিভিটির লেটেস্ট ফিনিশ। এই যে আকাশি কালার দেয়া আছে 29, অর্থাৎ শেষ অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট ফিনিশ আর লেটেস্ট ফিনিশ সবসময় সমান হবে শেষ অ্যাক্টিভিটির ক্ষেত্রে। আর তাহলে এখন লেটেস্ট স্টার্ট বের করা কিভাবে করব? লেটেস্ট স্টার্ট বের করার সূত্র আছে নিচে দেখো, লেটেস্ট স্টার্ট ইকুয়াল টু লেটেস্ট ফিনিশ মাইনাস অ্যাক্টিভিটি টাইম। লেটেস্ট ফিনিশ হচ্ছে এই যে আকাশি কালার, আর অ্যাক্টিভিটি টাইম তো মাঝখানে দেই আছে হলুদ কালার। তাহলে এই যে 29 থেকে 7 মাইনাস করলে কত হয় 22। তাহলে ই অ্যাক্টিভিটির দেখো, ই অ্যাক্টিভিটির যে লেটেস্ট ফিনিশ ছিল হচ্ছে 29, সেটা থেকে ই অ্যাক্টিভিটির টাইম ডিউরেশন হচ্ছে 7, মাইনাস করলে হচ্ছে ই অ্যাক্টিভিটির লেটেস্ট স্টার্ট লাল কালারে চিহ্নিত 22। এখন তোমরা হয়তো একটা প্রশ্ন বলতে পারো, স্যার এই যে অ্যারো উল্টা করে দিচ্ছেন কেন? আসলে অ্যারো উল্টা করে পরীক্ষার খাতায় দিও না, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য অ্যারোগুলো উল্টা দিকে দিছি, যে এখন উল্টা করার সময় আসলে আমাদের পেছন দিকে এখন আগানো লাগবে যখন আমরা নিচের যে লেটেস্ট স্টার্ট আর লেটেস্ট ফিনিশ বের করতে যাব। তাহলে দেখো এখন ডিঅ্যাক্টিভিটিতে আসি। ডিঅ্যাক্টিভিটিতে লেটেস্ট ফিনিশ কত হবে? লেটেস্ট ফিনিশ ডিঅ্যাক্টিভিটিতে অ্যারো আসে হচ্ছে ই থেকে, অর্থাৎ ইনকামিং যে অ্যারোটা আছে সেটা ই থেকে এসেছে, কিন্তু তোমরা তো চিত্র আর ইনকামিং দিবা না, আমি বোঝানোর জন্য দিছি। ডিঅ্যাক্টিভিটির আগের অ্যাক্টিভিটি হচ্ছে ই, ই এর যে লেটেস্ট স্টার্ট যে লাল কালারের 22, ই এর লেটেস্ট স্টার্ট হচ্ছে 22, সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভিটির লেটেস্ট ফিনিশে চলে আসবে ওই যে আগেরটার মতোই। হ্যাঁ, আগে আগে যে বললাম 22টা ডিঅ্যাক্টিভিটির লেটেস্ট ফিনিশ, এই যে আকাশি কালার, সেটা 22 চলে আসছে। এখন ডিঅ্যাক্টিভিটির লেটেস্ট স্টার্ট হচ্ছে 22 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 17 বের হয়ে গেছে। এখন তোমরা দেখতে পারো হচ্ছে বি অ্যাক্টিভিটি, বি অ্যাক্টিভিটির ক্ষেত্রে অ্যারো আছে 2টা, বা ইনকামিং অ্যারো হচ্ছে 2টা। এখন বলতে পারো এখন কোনটা নিব? তাহলে এখন কোনটা লেটেস্ট স্টার্ট নিতে হবে? দেখো ই বি অ্যাক্টিভিটিতে অ্যারো গেছে কোত্থেকে কোত্থেকে, একটা হচ্ছে ই থেকে গেছে আর একটা হচ্ছে ডি থেকে গেছে। ডি এর লেটেস্ট স্টার্ট হচ্ছে 17, লাল কালিতে চিহ্নিত আছে দেখো, আর ই এর লেটেস্ট স্টার্ট হচ্ছে 22, লাল কালিতে চিহ্নিত আছে। এখন এই দুইটার মধ্যে ছোট কোনটা? 17, ছোটটা নিতে হবে, অর্থাৎ 17 হবে হচ্ছে বি অ্যাক্টিভিটি লেটেস্ট ফিনিশ, এই যে আকাশি কালারে দেওয়া আছে 17। অর্থাৎ যখন আমরা পেছন দিকে আসবো, পেছন দিকে আসার সময় ছোটটা নিতে হবে, আর সামনের দিকে অর্থাৎ আমরা যখন আগের অংশ করলাম তখন বড়টা নিছি, এখন হচ্ছে উল্টাটা, এখন হচ্ছে দুইটার মধ্যে ছোটটা কোনটা থাকবে সেটা নিতে হবে। এখানে 2টা অ্যারো থাকতে পারে, 3টা অ্যারো থাকতে পারে, যতগুলাই থাকুক সবচেয়ে ছোট যেটা থাকবে সেটা নিতে হবে। একইভাবে এই অ্যাক্টিভিটির ক্ষেত্রেও তাই। দেখো এই অ্যাক্টিভিটিতে 2টা অ্যারো গেছে, একটা হচ্ছে সি থেকে আর একটা বি থেকে। এই দুইটার মধ্যে বি এর লেটেস্ট স্টার্ট হচ্ছে 11, সি এর লেটেস্ট স্টার্ট হচ্ছে 9, লাল কালিতে লেখা আছে দেখো। এইটার মধ্যে ছোট হচ্ছে 9, তার মানে এই অ্যাক্টিভিটি লেটেস্ট স্টার্ট 9, ছোটটা চলে আসবে। পরীক্ষার খাতায় আরেকটা বিষয় বলি, পরীক্ষার খাতায় কিন্তু এই 2-3 বার চিত্র আঁকার দরকার নাই, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বারবার করে আলাদা করে চিত্রগুলো দিয়েছি। পরীক্ষার মধ্যে তোমরা যে এখন যে চিত্রটা দেখতে পাচ্ছ ঠিক এই চিত্রটা আঁকবা, চাইলে সামনে স্টার্ট আর শেষে ফিনিশ ওই নোটগুলো অ্যাড করে দিতে পারো, না দিলেও সমস্যা নাই, তবে দিয়ে দিলেই ভালোই হয়। এখন এখন যে মূল কাজটা, অর্থাৎ স্ল্যাক টাইম বের করো কিভাবে? স্ল্যাক টাইম বের করার সূত্র হচ্ছে যে এলএস আর হচ্ছে ইএস লাগবে আমাদের, অর্থাৎ এলএস থেকে ইএস মাইনাস করলে স্ল্যাক টাইম বের হয়ে যাবে। দেখো প্রত্যেকটা অ্যাক্টিভিটির এলএস কোনটা? এলএস হচ্ছে এই যে লাল কালিতে চিহ্নিত অংশটা, অর্থাৎ বাম পাশে নিচের অংশ, আর ইএস হচ্ছে বাম পাশের উপরের অংশ, সবুজ কালিতে চিহ্নিত যে অংশটা থাকবে সেটা হচ্ছে ইএস। এখন এই অ্যাক্টিভিটির এলএস কত? হচ্ছে 0, লাল দেখো লাল কালিতে, আর এই অ্যাক্টিভিটির ইএস হচ্ছে 0, সবুজ কালিতে অংশ। এলএস ইএস মাইনাস মাইনাস করলে হচ্ছে 0। একইভাবে সবগুলো নোডেরই বের করা যাবে সেম, আমি তোমরা এই ছকে বা টেবিলে দেখতে পাচ্ছ লাল কালিতে অংশগুলো হচ্ছে এলএস, আর সবুজ কালিতে যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে ইএস। স্ল্যাক টাইম বের করেছি মাইনাস করে, আর দেখো 0 আছে, এই অ্যাক্টিভিটির স্ল্যাক হচ্ছে 0। যেগুলো স্ল্যাক 0 থাকবে ওই অ্যাক্টিভিটিগুলো ক্রিটিক্যাল পাথের মধ্যে পড়বে, অর্থাৎ ওগুলোতে বিলম্ব করা যাবে না। আর যেগুলোর স্ল্যাক থাকবে সেগুলো ক্রিটিক্যালের মধ্যে পড়বে না। যেমন বি অ্যাক্টিভিটির স্ল্যাক আছে 2 দিন,
তার মানে বি অ্যাক্টিভিটি স্ল্যাক টাইমের মধ্যে পড়বে না। আমরা ক্রিটিক্যাল পাথ বের করার সময় কোনটা বের করেছিলাম? এ সি ডি ই, মনে আছে? না হলে তোমরা ব্যাক করে দেখতে পারো। আমাদের ক্রিটিক্যাল পাথ ছিল এ সি ডি ই। যেগুলো, যে নোটগুলো ক্রিটিক্যাল পাথের মধ্যে পড়বে ওগুলো স্ল্যাক সবসময় 0 হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো কারণে যদি 0 না আসে তাহলে তার মানে মনে করবা তোমরা ভুল করেছো কোথাও না কোথাও। অর্থাৎ যে অ্যাক্টিভিটিগুলোর স্ল্যাক 0 আসবে সেগুলো ক্রিটিক্যাল পাথে পড়বে। তো এই ছিল মোটামুটি আজকের মতো। আশা করি বুঝতে পারবে যে, আর তারপরেও যদি সমস্যা হয় তোমরা মন্তব্য করে জানাবে, আমি চেষ্টা করব সমাধান করে দেবার জন্য। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।